আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ধর্মকে ব্যবহার করে জান্নাতের কথা বলে যারা ভোট চাইছে তারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর ৩ সংসদীয় আসনে নির্বাচিত ৩ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ জাতীয় পার্টি জেপির ৬০ জন নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি নয়, নানা কথা বলে বিভিন্ন উপহার দিয়ে জনগণকে যারা বিভ্রান্ত করছে তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। তারেক রহমানের দেশ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে পতিত ফ্যাসিবাদ এবং আগ্রাসী শক্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। এর আগে ফুল দিয়ে জেপির ৬০ নেতাকর্মীকে বিএনপিতে বরণ করেন স্থায়ী কমিটির এই সদস্য। আমরা নির্বাচনের মাঠেই নামিনি, আমরা একটা পাও করি, আমরা কোথাও কোনো প্রচারণাও যাই নেই। আমাদের শুধু দোয়া মাহফিল হচ্ছে এই পর্যন্ত, এর বেশি কিছু আমরা করছি না। তো সেখানে ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। আচরণবিধি লঙ্ঘন নয়, নির্বাচন কমিশনের অনুরোধে দক্ষিণাঞ্চল সফর বাতিল করেছেন তারেক রহমান। ইসি বলছে, বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলগুলো এমন শিষ্টাচার দেখালে এবারে নির্বাচনী পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো হবে। বিশেষজ্ঞরা তারেক রহমানের এই সিদ্ধান্তকে তার দূরদর্শিতা হিসেবে দেখছেন। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে গেল ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ সময় দেশে করা নাড়ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আচরণবিধি মেনেই ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সহ উত্তরাঞ্চলের ৯ জেলায় ৪ দিনের সফরের সিদ্ধান্ত নেন তারেক রহমান। তবে নির্বাচন কমিশনের অনুরোধে ১১ জানুয়ারির এই সফর বাতিল করেন তিনি। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রচার শুরু হওয়ার আগে নির্বাচনী আচরণ বিধিমালায় ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণে কোনো বাধা নেই। তারপরেও জনদুর্ভোগ এড়াতে তারেক রহমানকে এই সফর বাতিলের অনুরোধ করে কমিশন। পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। শান্তি শৃঙ্খলা এবং যানজট, রাস্তাঘাটের অবস্থা সব কিছু মিলিয়েই এটি করা হয়েছে। এরকম রাজনৈতিক দল সবাই যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, অটোমেটিকই নির্বাচনী পরিবেশ অন্যান্য সময়ের তুলনায় ভালো থাকবে। নির্বাচনী আচরণবিধির কোনো বাধ্যবাধকতা না থাকলেও কমিশনের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে তারেক রহমানের সফর বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। একটা মারপিটের চান্স থাকে, একটা সিকিউরিটি হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক কিছু চান্স থাকে। ইলেকশনের আগে ইলেকশন কমিশনের জন্য যেটা সামাল দেওয়া একটু কঠিন হবে। সেটা আমি তারেক রহমান যেটা বুঝতে পেরে যে তারা এটাকে বাদ দিয়েছেন, আমি মনে করব যে অনেক হ্যাজার্ডস থেকে দেশ, ইলেকশন কমিশন এবং তারা নিজেরাও বাঁচতে পেরেছেন। আমাদের নির্বাচনকে নিয়ে সামনে অনেক রকম আশঙ্কা, সেই আশঙ্কাটাকে যত কমিয়ে আনা যায় ততই চ্যালেঞ্জ মোকাবেলার সুবিধা হবে। সব পক্ষের সহযোগিতায় এবারের নির্বাচনকে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তোলার তাগিদ এই বিশেষজ্ঞের। অল দ্য পলিটিক্যাল লিডার্স এবং নির্বাচন কমিশন সব স্টেক হোল্ডারদের যে তারা যেন এটাকে একটা এক্সাম্পলারি ইলেকশন হিসাবে আমাদের সামনে ইয়ে করেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চাকরি খোঁজা কেন্দ্রিক, কিন্তু শিক্ষার্থীদের চাকরির বাজার তৈরিতে গুরুত্ব দিতে হবে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে ঢাকায় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার উন্নয়নে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের চাকরি খোঁজাকে গুরুত্ব না দিয়ে চাকরির বাজার তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন। Older people telling them, no, you go back to school. শিক্ষার্থীদের শুধু চাকরির বাজারে প্রবেশের জন্য তৈরি করলে চলবে না, তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা নিজেরাই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা, নতুন ধারণা বাস্তবায়নের সাহস এবং সৃজনশীল চিন্তা, এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া প্রয়োজন। You want to create the country in the imagination that we have. এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবারের নির্বাচনে তরুণদেরও অনেকেই বিজয়ী হবে। They have formed their own political party. তরুণরা রাজনীতি করছে, আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। জুলাই চার্টার তৈরি হয়েছে, এখন নির্বাচনের সময়, নির্বাচন সন্নিকটে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। Now they are on the street and then they are in the political party of their own. সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষাকে জাতীয় উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্ব দিতে হবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। Universities are operating in environments where expertise is increasingly contested. Critical inquiry is sometimes viewed with suspicion, and higher education is expected to align closely with short-term political and instrumental priorities. বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। The share of youth need in the region is 24%, which is সর্দার রাজীব, RTV, ঢাকা। average of 22%. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে কার্যক্রম চলছে। আগারগাঁও নির্বাচন কমিশনে সকাল 10টায় এ কার্যক্রম শুরু হয়। দিনের প্রথম ভাগে 36টির মতো আপিল আবেদন শুনানির জন্য সময় নির্ধারণ করেছে ইসি। আজ আপিল নম্বর 211 থেকে 280 মোট 70 জনের শুনানি হবে। এর আগে গত 3 দিনে 210 জনের আপিল শুনানি হয়েছে। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। আজকের কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। চাকরিজীবী না, আমি মান্থলি ফেয়ার অর্ডার সরকারি যে আধা সরকারি প্রতিষ্ঠান, সেই হিসাবে তারা বলেছেন যে তিনি সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন, সুতরাং তিনি নির্বাচন করতে পারবেন না। আশা রেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন, ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টির 14 দল সহ এ সকল দলসমূহের নিবন্ধন স্থগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে। আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। এই বিষয়ে আলোচনাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ লিজা। আজ তো শুনানি চতুর্থ দিন চলছে, তো কি অবস্থা বিস্তারিত জানাবেন। ফাহমিদা, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব মনোনয়নপত্র বাতিল হওয়া যেসব প্রার্থীরা আপিল করেছিলেন তাদের সেই আপিলের শুনানির কার্যক্রম চলছে আজ চতুর্থ দিনের মতো এবং সেই কার্যক্রম শুরু হয়েছে সকাল 10টায়। অর্থাৎ এখন যে পর্যায়ে আছে সেটি প্রথম ভাগের যে শুনানি সেই কার্যক্রম শেষের দিকে এবং এরপরে দ্বিতীয় ভাগের শুনানি কার্যক্রম শুরু হবে। প্রথম ভাগে আসলে 36 জন প্রার্থীর শুনানি করেছেন এবং এর মধ্যে 23 জন প্রার্থী আসলে তাদেরকে মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন মনোনয়ন বাতিল হওয়া সেই প্রার্থীরা এবং এর আর 12 জনের প্রার্থিতা আসলে বাতিল করা হয়েছে, অর্থাৎ নামঞ্জুর করা হয়েছে। তো প্রার্থীরা আসলে যাদের মঞ্জুর করা হয়েছে তারা অনেক আশাবাদী, তারা ভোটের মাঠে ভালো করবেন এমনটি প্রত্যাশা করছেন এবং যাদের মনোনয়ন আসলে বাতিল করা হয়েছে, যাদের প্রার্থিতা বাতিল করা হলো, তারা কিন্তু অভিযোগ করছেন তাদের সাথে আসলে ইনসাফ হয়নি, তাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং বড় বড় দলকে প্রায়োরিটি দিয়েছে কমিশন, এমন বিভিন্ন অভিযোগ করছেন কিন্তু প্রার্থীরা যারা প্রার্থী ছিলেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, খানিকক্ষণ আগে
জুলাই ঐক্যের সদস্যরা এখানে এসেছিলেন। তারা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু নির্বাচন কমিশন এই কর্মসূচি নিয়ে তারা এসেছিলেন এবং পুলিশের বাধার মুখে পড়েন। তারা কিন্তু ভেতরে অবস্থান করে স্মারকলিপি দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে 14 দল সহ জাতীয় পার্টির যেসব প্রার্থীরা আছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের মনোনয়ন যেন প্রত্যাহার করা হয়, তাদের মনোনয়ন যেন বাতিল করা হয়। কারণ তারা কারণ হিসেবে দেখাচ্ছেন যে আওয়ামী লীগ এবং জুলাই গণ অভ্যুত্থানে তারা সহযোগী হিসেবে কাজ করেছেন, এত বছর ধরে আওয়ামী লীগের সহযোগিতা করেছেন, সেই কারণে তাদের প্রার্থিতা বাতিল চাচ্ছেন তারা। তো স্মারকলিপি দিয়েছেন এবং নির্বাচন কমিশনে এসে তারা আসলে কমিশনারদের সাথে কথা বলেছেন। আমরা খানিকক্ষণ পরেই হয়তো সেই তথ্যগুলো জানতে পারবো। তো ফাহমিদা, নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পর্বে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এ বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য 21 জানুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল একে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও এই ট্রাইব্যুনালে গাজীপুরের একটি মামলার বিচার কাজ হবে। সকালে এসব মামলায় গ্রেফতার 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্স এর সাথে অনুষ্ঠিত বৈঠকে এ আশা প্রকাশ করে তিনি বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন জামাতের আমির। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি ওন ক্যামেরা ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বরাদ্দ অর্থ থেকে প্রয়োজন অনুযায়ী ক্রয় করার কথা বলা হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পে স্কেল দিতে কাজ করছে পে কমিশন। এই সরকার দিতে পারবে কিনা কমিশনের রিপোর্টের উপর নির্ভর করবে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে জ্বালানি তেলের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। শিশু সুরক্ষা ও অপহৃত শিশুদের উদ্ধারে মুন অ্যালার্ট চালু করল সিআইডি। দুপুরে সিআইডি সদর দপ্তরে কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে সিআইডি প্রধান সিবগাত উল্লাহ জানান, সবার সহযোগিতায় শিশু অপহরণ বন্ধ করা যাবে। এর জন্য সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের বন্ধু হতে চায়। দেশের একটি শিশু যাতে অপহৃত না হয় তার জন্য মুন অ্যালার্ট কার্যকর ভূমিকা রাখবে, যেটির মাধ্যমে সকল স্টক হোল্ডার শিশু সুরক্ষা ও অপহৃত শিশুদের উদ্ধারে অবদান রাখতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়া সিআইডি মানব পাচার রোধে কাজ করছে। এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে সিআইডি নানা কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানায় সিআইডি প্রধান। পুলিশের পাশাপাশি আপনারাও আসেন, এটি কিন্তু পুলিশের একার কাজ না। সমাজে যে নষ্ট খেলা, যে কাজগুলো, যে অপরাধ প্রবণতা, যেটা এটাকে সবাই মিলে কিন্তু আমাদের বাংলাদেশ, ওইরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখতে হবে। শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, শিশুদেরকে চালান করে দেওয়া, সেক্স ট্যুরিজম, প্রচুর কিছু কিন্তু আপনার পাশেই হচ্ছে। কিন্তু আমরা যদি একটু অ্যালার্ট হই, আমরা এই ধরনের ক্রাইম, এই ধরনের নষ্ট খেলাগুলোকে বন্ধ করবো। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুর কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা অভিযোগ করেন, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় এলপিজি সহ রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয় সমিতি। এছাড়াও আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে রেস্তোরাঁ খাত নিয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায় সংগঠনটি।
সুলভ আচরণ, এই যে বৈষম্যমূলক আচরণ, সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। আমরা বলতে চাই, নতুন সরকার আসার আগে যেন এই আমলাতন্ত্র আমাদের উপর আর কোনো নতুন খড়গ না নামায়। জ্বালানি খাত সংস্কারে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে ১৩ দফা দাবি জানিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের যুব সংসদ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট সমাধানে ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও খাত সুশাসন প্রতিষ্ঠায় ১৩ দফা দাবি তুলে ধরা হয়। জ্বালানি রূপান্তর নীতি ২০২৪-এর আলোকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ইশতেহারে যুক্ত করবে বলে আশা করা হয় সংবাদ সম্মেলনে। রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীর এক মাদ্রাসার ৮ বছরের শিশু শিক্ষার্থীকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, বলাৎকারের চেষ্টা বা অনৈতিক কাজ দেখে ফেলায় মুদ্দাসিরকে হত্যা করা হয়। ২১ ডিসেম্বর হত্যা মামলা হলেও মূল অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান সহ অন্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানায় পরিবারটি। শিশুটি আত্মহত্যা করেছে জানিয়ে অভিযুক্ত আনিসুল অভিযোগ অস্বীকার করেন। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আর বাদল। ৩ বছর আগে ৫ বছর বয়সে শিশু মুদ্দাসিরকে মাদ্রাসাটিতে ভর্তি করে তার পরিবার। মাদ্রাসাটিতে থেকেই নিহতের সময় তার বয়স হয় ৮ বছর। গত ২০ ডিসেম্বর মাদ্রাসার ৪র্থ তলায় শিক্ষকদের টয়লেটে জানালার গ্রিলের সাথে মেলে মুদ্দাসিরের ঝুলন্ত মরদেহ। ছবিতে দেখা যায় মুদ্দাসিরের পা মেঝে ছুঁয়ে আছে, পাশে একটি প্লাস্টিকের টুল। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান, শিক্ষক ইনচার্জ হাফেজ মাওলানা জহুরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ উল্লাহ সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুদ্দাসিরের বাবা। বলেন, তার শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মাওলানা আনিসুর রহমান সে অনৈতিক কাজ করতেছে, আমার ছেলে দেখে ফেলছে, এমনকি আমার ছেলেরও বলৎকারের চেষ্টা করছে। হ্যাঁ, যে চেষ্টা করার পরে আমার ছেলে রাজি না অথবা চিল্লাচিল্লি করছে, তখন তাকে গলায় টিপ মারা হয়েছে। ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান শিশুটির মা। বলেন, গলা চেপে হত্যা করা হয়েছে, নখের দাগ ছিল তার ছেলের গলায়। আমার ছেলেকে আপনারা গলা টিপে মারছেন, এই যে নখের দাগ বসে গেছে। তখন প্রিন্সিপাল সাহেব বলল যে আচ্ছা আমরা এটা তদন্ত করব, আপনি শান্ত হন। যারা এরকম নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছে। একই মাদ্রাসায় অধ্যয়নরত মুদ্দাসিরের বড় ভাই মাদ্রাসাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আমি যখন প্রথম পড়ি তখনই এরকম কিছু ঘটনা ঘটছিল যে ছাত্রছাত্রী বলৎকার উস্তাদরা এরকম করতো। প্রায় একই ধরনের মন্তব্য করেন মাদ্রাসাটির সাবেক শিক্ষক। শারীরিক খেদমতগত বলৎকারের কাজ করতো এবং আগেও যারা শিক্ষক ছিল যারা তারাও এরকম ধরছে। পুলিশ এবং অভিভাবক গিয়ে দেখেন টয়লেটের দরজা আগে থেকেই খোলা। শিক্ষকরা বলেন, ড্রিল মেশিন দিয়ে দরজা ফুটো করে দেখেন ঝুলন্ত মুদ্দাসির। এরপর একজন দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেন। মাদ্রাসাটিতে অনৈতিক অপরাধের বিষয়টি অস্বীকার করেন তারা। আমরা মাজহুল, এই বিষয়ে আমরা জানি না। এই ঘটনার সাথে এই যে অভিযোগগুলো করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। মাদ্রাসাটির প্রিন্সিপাল প্রধান অভিযুক্ত আনিসুর রহমানও সব অভিযোগ অস্বীকার করেন। অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা। আমরা সত্যের পক্ষে, যদি আমাদের এখানে কোনো দুর্বলতা থাকে আমাদের বিচার হবে। পুলিশ জানায় তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। মাদ্রাসাটি সিসি ক্যামেরার আওতায় থাকলেও কোনো ধরনের ফুটেজ পাওয়া যায়নি। আর বাদল, RTV, ঢাকা। বিভিন্ন অপারেটরের ৫১,২৬১টি সিম, ৫১টি মোবাইল ফোন ও ২১টি VoIP গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর হতে ৫ জন বিদেশি নাগরিক সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, গ্রেফতারকৃত প্রতারকরা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো ভালো মুনাফায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বা কখনো বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে বলে জানায় পুলিশ। কারো কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের
আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। অপরিচিত কারোর সাথে বিকাশে অ্যাকাউন্টে কোনোভাবে কোনো লেনদেন না করার জন্য ডিবি সাইবার ডিভিশন সবাইকে অনুরোধ জানাচ্ছে। ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সভায় শিক্ষার্থীরা জানায়, কোনো পাতানোর সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। উৎসব মুখর পরিবেশে স্বচ্ছ নির্বাচন হওয়ার কথা থাকলেও এমন ষড়যন্ত্র রুখিয়ে দিয়ে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে 13 ও 14 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকার কর্মসূচি না দিলেও নির্বাচন দেওয়ার দাবিতে অনড় রয়েছে শিক্ষার্থীরা। কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ক্রাম্প ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন অংশে কোনো ক্ষতি হয়নি। ভোর 5টা পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। গেল রাতে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত ক্রাম্প ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সবশেষ তথ্য অনুযায়ী কোল পাওয়ার সিকিউরিটি অফিসার মোহাম্মদ হাসান জানিয়েছেন, ভোর 5টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সরকারকে লভ্যাংশ বাবদ 500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। গত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে 500 কোটি টাকার চেক তুলে দেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান। শেখ হাসিনা ফ্যাসিস্ট আমলে প্রায় লোকসান গোনা বিপিসি স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে লাভের মুখ দেখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।